ধন্যবাদ সবাইকে। প্রিয় ছাত্রছাত্রীরা সকলেই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো, নিরাপদে আছো। আমরা নেত্রকোনা সরকারি কলেজ কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের আজকের এই ক্লাসে আমরা নির্ধারণ করেছি আমরা বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। প্রথম পত্রে আমরা আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট গল্প অপরিচিতা ছোট গল্পটি নিয়ে আলোচনা করব এবং আশা করি তোমরা সকলেই ক্লাসটা উপভোগ করবে। তাহলে চলো আমরা চলে যাই ক্লাসে। আর সবাইকে আবারও স্বাগতম আমাদের এই অনলাইন ক্লাসে। তাহলে দেখা যাচ্ছে আমরা এখানে নির্ধারণ করেছি যে অপরিচিতা ছোট গল্পটি, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আসলে কি বলবো, মানে কতটুক বলবো না, রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে বলে শেষ করা মতো নয়। বাংলা সাহিত্যের মহাসাগর বললেও ভুল হবে। সাহিত্যের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সফল পদচারণা নেই। কবিতা, গল্প, উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রহসন, চিত্রকল্প, ভ্রমণ কাহিনী, এহেন কোনো ক্ষেত্র নেই সাহিত্যের যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সফল পদচারণা নেই। এবং তার এই স্বীকৃতিস্বরূপ তাকে বিশ্ব সাহিত্য তাকে নোবেল পুরস্কারে ভূষিত করেন এবং তিনি একজন নোবেল বিজয়ী, বাংলা সাহিত্যের প্রথম এবং একমাত্র নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর। তাই এবং তিনি যখন ছোট গল্প লেখা শুরু করলেন এবং সেই ছোট গল্পেও এসেও তাকে বলা হয় বাংলা ছোট গল্পের জনক। তো আমরা ছোট গল্প কাকে বলি এটা আমরা একটু বলে নেই। ছোট গল্পের সংজ্ঞাটা আবার এই রবীন্দ্রনাথ ঠাকুরই খুব চমৎকারভাবে দিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর তার বর্ষাযাপন কবিতাতে বলেছিলেন, ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারটি অশ্রুজল, নাহি বর্ণনার ছটা, নাহি ঘটনার ঘনঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ। অর্থাৎ ছোট গল্পে বিষয়টা হবে জীবনের একটা খণ্ডাংশের বর্ণনা থাকবে সেখানে, এবং সেই খণ্ডাংশের বর্ণনাটা এমন মনে হবে যে আরও কিছু বাকি রয়ে গিয়েছে। এই যে যেমন শেষ হইয়াও হইল না শেষ, মনে হচ্ছে যেন আরও কিছু শোনার ইচ্ছা, শোনার আগ্রহ থেকে যায়। তাহলে আমরা যাই সেই আমাদের সেই মহান কবির একটু পরিচিতি আমরা জেনে নিই। অপরিচিতা গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচিতিটা একটু দেখি। কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, ছোট গল্পকার, প্রাবন্ধিক, চিত্রকর ও দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1861 সালের 7ই মে। 1268 বঙ্গাব্দের 2 বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। কলকাতার বিখ্যাত পরিবার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম সারদা সুন্দরী দেবী, এবং পিতামহের নাম প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তিনি মা বাবার চতুর্দশ সন্তান এবং অষ্টম পুত্র। তাদের পরিবারটি ছিল একটা পিরালি ব্রাহ্ম পরিবার, ব্রাহ্ম বংশের লোক, ব্রাহ্মণ ছিল। পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর তার ধর্মান্তরিত, তাদের সমস্ত পরিবারটাই ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হন। রবীন্দ্রনাথ ঠাকুর 9 ডিসেম্বর 1883 সালে ভবতারিণী দেবী, অর্থাৎ খুলনার মেয়ে আমাদের এই অঞ্চলের, সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অবশ্য পরে তার নাম মৃণালিনী দেবী রাখা হয়। এই ভবতারিণী দেবীর নামই মৃণালিনী দেবী। তাহলে আমরা তার পরিচয়ে এতটুক জানলাম। আমরা দেখি তার পরবর্তীতে কি আছে। শিক্ষা জীবন খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার।
যে যেই রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে হাজার হাজার এমফিল থিসিস পিএইচডি থিসিস হচ্ছে, নানান গবেষণা হচ্ছে, কিন্তু সেই রবীন্দ্রনাথ ঠাকুর নানান বিশ্ববিদ্যালয়গুলোতে, পৃথিবীর বহু বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথকে নিয়ে গবেষণা হচ্ছে। আমাদের প্রশ্ন হলো সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কতটুকু পড়াশোনা করেছিলেন আমরা একটু দেখি। দেখো শিক্ষার্থী, রবীন্দ্রনাথ ঠাকুর বাল্যকালে ওরিয়েন্টাল সেমিনার, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, সেন্ট জেভিয়ার্স স্কুল প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করলেও স্কুলের পাঠ শেষ করতে পারেননি। রবীন্দ্রনাথ কখনোই তার স্কুলের গণ্ডিকে একাডেমিক্যালি পার হতে পারেননি। 17 বছর বয়সে তাকে তার পরিবার চিন্তা করলো তাকে ব্যারিস্টারি পড়াবে। তাকে ইংল্যান্ডে পাঠানো হলেও তিনি সেখানেও তার কোর্স সম্পন্ন না করেই তিনি আবার ভারতবর্ষে চলে আসেন। তাহলে দেখি তার কর্মজীবনটা কী দিয়ে শুরু হয়। আমরা দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের 1884 খ্রিস্টাব্দ থেকে রবীন্দ্রনাথ তার পিতার নির্দেশে বিষয়কর্ম পরিদর্শনে নিযুক্ত হন। তিনিও কিছুটা বিষয়কর্ম দেখাশোনার জন্য নিযুক্ত হন তার পিতার নির্দেশে, এবং 1890 সাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে জমিদারি দেখাশোনা করেন। এই সময়টাতেই রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এই পূর্ববঙ্গে আসেন, এবং পূর্ববঙ্গে এসে তিনি আমাদের এই অঞ্চলের মানুষের সাথে তিনি একটা মিথস্ক্রিয়া শুরু হয় তার। তিনি এই অঞ্চলের মানুষের সাথে চলাফেরা, উঠা বসা, নানান ক্রিয়াকর্ম করতে থাকেন। এ সময় তিনি কুষ্টিয়ার শিলাইদহ ও সিরাজগঞ্জের শাহজাদপুরেও দীর্ঘ সময় অবস্থান করেন। আমরা জানি যে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি রয়েছে কুষ্টিয়ার শিলাইদহে। তাহলে আমরা পরের অংশে যাই। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম। আমরা আগেই বলেছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর তার সাহিত্যকর্মকে কোথায় নিয়ে গিয়েছেন। একমাত্র মহাকাব্য ছাড়া তিনি সাহিত্যের আর কোনো ক্ষেত্র সম্ভবত বাকি নেই যেখানে তার সফল পদচারণা নেই। তাহলে আমরা মহাকাব্যটা অবশ্য তিনি লিখতে পারেননি, কারণ তার জন্ম মহাকাব্যের একটা যুগ ছিল। আমাকে অনেক সময় শিক্ষার্থীরা জিজ্ঞেস করে যে রবীন্দ্রনাথ ঠাকুর এত কিছু লিখলেন, তাহলে তিনি মহাকাব্য কেন লিখলেন না। আসলে ব্যাপারটা হচ্ছে মহাকাব্যের একটা যুগ ছিল, মধ্যযুগ, প্রাচীন যুগ। সেই মধ্যযুগকে অতিক্রম করে তিনি আধুনিক কালের কবি, সেজন্য তিনি আর মহাকাব্যটা লিখেননি। তাহলে আমরা দেখি তার সাহিত্যকর্ম নিয়ে আমরা সামান্য যেটুকু আলোচনা করতে পারি। রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয় নির্দ্বিধায়, কোনো সন্দেহ নাই। রবীন্দ্রনাথের 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস, 36টি প্রবন্ধ গ্রন্থ, অন্যান্য গদ্য সংকলন তার জীবদ্দশায় এবং মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তার 95টি ছোট গল্প কেবলমাত্র গল্পগুচ্ছেই ছিল, তাছাড়া তো আরও রয়েছেই, এবং 1915টি গান তার প্রকাশিত হয়। তার মধ্যে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ আমরা দেখি। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো কী কী, আমরা 52টা নিয়ে আলোচনা করছি না, তোমাদের এত বিস্তারিত দরকার নেই। তোমাদের টেক্সট বইয়ে কিছুটা দেয়া আছে, আমরা আর কিছুটা সংযোজন করে তোমাদেরকে এখানে দেখানোর চেষ্টা করব। আমরা এখানে দেখেছি যে রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে মানসী, সোনারতরী, চিত্রা, চৈতালি, খনিকা, নৈবেদ্য, গীতাঞ্জলি, বলাকা, পুরবী, পুনশ্চ, বিচিত্রা, সেজুতি, জন্মদিনে, শেষ লেখা। এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য কিছু কাব্যগ্রন্থ, যেগুলো হচ্ছে খুব বেশি আলোচিত। এবং তার উপন্যাস, কিছু উপন্যাস আমরা আলোচনা, যেগুলো ইম্পর্টেন্ট, খুব বেশি আলোচিত সেই উপন্যাস। রবীন্দ্রনাথের সবগুলো লেখাই খুব আলোচিত, সবগুলো উপন্যাসই খুব আলোচিত। তারপর আমরা তোমাদের যে কটার নাম দিচ্ছি দেখো। উপন্যাস হচ্ছে গোরা, ঘরে বাইরে, চতুরঙ্গ, চোখের বালি, নৌকাডুবি, যোগাযোগ, রাজর্ষি, শেষের কবিতা প্রভৃতি। আর নাটক, তিনি যে সমস্ত নাটক রচনা করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা আমরা দেখছি। অচলায়তন, রাজা, ডাকঘর, রক্তকরবী, চিরকুমার সভা, মুকুট, এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য নাটক। তাহলে আমরা তার সাহিত্যকর্মের যে বিশাল পরিব্যাপ্তি, আমরা এখানে সামান্য কিছু উল্লেখ করেছি। এইখানে দেখো, আমরা আগে বলেছি যে তার 52টি কাব্যগ্রন্থ,
একটা নয়, দুইটি নয়, 52টি কাব্যগ্রন্থে অসংখ্য কবিতা লিখেছেন তিনি। 38টি নাটক, 13টি উপন্যাস, 36টি প্রবন্ধ গ্রন্থ, ছোট গল্প অসংখ্য। শুধু গল্পগুচ্ছের কথা আমি এখানে দিয়েছি, এখানে 95টি, এবং 1915টি গান রয়েছে। চিত্রকর্ম অসংখ্য রয়েছে তার। তাহলে আমরা তার পরের অংশে যাই, দেখি পরের অংশে কি রয়েছে। আমরা দেখব হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ গ্রন্থসমূহ। প্রবন্ধ গ্রন্থসমূহের মধ্যে রয়েছে পঞ্চভূত, বিচিত্র প্রবন্ধ, সাহিত্য, মানুষের ধর্ম, কালান্তর, সভ্যতার সংকট। তার গল্পগুচ্ছ, গল্প গ্রন্থগুলো দেখো, গল্পগুচ্ছ, গল্প স্বল্প, তিন সঙ্গী, লিপিকা, সে, কৈশোর প্রভৃতি হবে এখানে। ভ্রমণ কাহিনী, জাপান যাত্রী, পথের সঞ্চয়, পারস্য, রাশিয়ার চিঠি, ইউরোপ যাত্রীর ডায়েরি, ইউরোপ প্রবাসীর পত্র প্রভৃতি। পুরস্কার ও সম্মাননা আমরা দেখি, আমরা আগে বলেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্ব সাহিত্যের সর্বোচ্চ যে সম্মান সেটাই তাকে দিয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন, এবং রবীন্দ্রনাথ ঠাকুর এখন পর্যন্ত একমাত্র বাংলা সাহিত্যের নোবেল বিজয়ী। তাকে বিশ্ব সাহিত্য 1913 সালে নোবেল কমিটি তাকে নোবেল পুরস্কার দেয় সাহিত্যে। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিলিট 1913 সালে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিলিট 1940 সালে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিলিট উপাধি 1936 সালে। এবং এই কবির জীবন অবসান হয় 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট, 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ হবে। এখানে দুইটা দেখা যাচ্ছে না, 22শে শ্রাবণ কলকাতায় তিনি পরলোক গমন করেন। তাহলে আমরা আমাদের অপরিচিতা মূল পাঠে যাই। আমরা অপরিচিতা গল্পটিতে আমরা জানি যে এই গল্পটি উত্তম পুরুষে রচিত একটি গল্পকথক অনুপম নিজেই তার জীবনের এই ট্রাজিক ঘটনাটা তিনি ব্যঙ্গাত্মকভাবে বলে গিয়েছেন এই অপরিচিতা নামক ছোট গল্পটিতে। আমরা জানি যে এই গল্পের আলোচ্য চরিত্র হচ্ছে অনুপম, আর গল্পে যে অপরিচিতা নামটা আমরা শুনলে বুঝতে পারছি যে স্ত্রীলিঙ্গ নামটি, পরিচয় দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে যে নামেই এখানে একজন নারী চরিত্র রয়েছে যার নাম হচ্ছে অপরিচিতা। অপরিচিতা গল্পের যে চরিত্রটি তার নাম হচ্ছে কল্যাণী। আসলে সেই কল্যাণী এবং কল্যাণীর পিতা শম্ভুনাথ সেন, এবং উল্লেখযোগ্য হচ্ছে অনুপমের মামা, যে মামা তার জীবনটাকে দুর্বিষহ করে তুলেছে। এবং পার্শ্ব কিছু চরিত্র রয়েছে। আমরা জানি তার বন্ধু, অনুপমের বন্ধু ছিল যে খুব কাঠখোট্টা, খুব একটা প্রশংসা করে না, হরিশ, যে কানপুরে থাকে। তাহলে আমরা গল্পটা শুরু করি। এই গল্পটা হচ্ছে এরকম। অপরিচিতা হচ্ছে যৌতুক প্রথার বিরুদ্ধে একটি বলিষ্ঠ প্রতিবাদী গল্প। এই গল্পে অপরিচিতা বিশেষণের আড়ালে যে বলিষ্ঠ ব্যক্তিত্বময়ী নারীর কাহিনী বর্ণনা রয়েছে তার নাম হচ্ছে কল্যাণী। আমরা জানি গল্পটি শুরু হয়েছে এভাবে: আজ আমার বয়স 27 মাত্র। এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুণের হিসাবে, তবু ইহার একটু বিশেষ মূল্য আছে। তার এই 27 বছরের জীবনের এই ক্ষুদ্র এই ঘটনাটিকে গল্পকথক বলতে চাচ্ছেন, এটাকে যারা সামান্য বলে ভুল না করেন তারা এর মর্মার্থটা বুঝবেন। আমরা দেখি অপরিচিতা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম অমানবিক যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধের আপসহীন বাক্যালাপ শোনালেন। এ গল্পে পিতা শম্ভুনাথ সেন ও তার কন্যা কল্যাণীর স্বতন্ত্র দর্শন ও আচরণে সমাজে গেড়ে বসা ঘৃণিত যৌতুক প্রথা প্রতিরোধের মুখে পড়েছে। আমরা গল্পটিতে আমরা দেখেছি যে পিতা শম্ভুনাথ সেন একসময় খুব ভালো অবস্থায় ছিল, পরবর্তীতে তার আর্থিক অবস্থা কিছুটা দুর্বল হয়ে পড়ে, এবং তার একমাত্র কন্যা, মাতৃহীনা একমাত্র কন্যা কল্যাণীর বয়সটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছিল। তো এক পর্যায়ে দেখা গেল একটা সময় ছিল হিন্দু ধর্মে
যে নারীদেরকে 8 বছরে বিয়ে দিতে হবে, অর্থাৎ গৌরীদান করতে হবে। 8 বছরে বিয়ে দেওয়াকে হিন্দু ধর্মে তখন বলা হতো গৌরীদান। সেই কল্যাণীর বয়স বেড়ে হয়ে গিয়েছে 15 বছর বয়স। স্বাভাবিকভাবেই তার বিয়ের বয়সটা একটু বেড়ে গিয়েছে। এই জন্য সমাজে তাকে বিয়ে দিতে গেলে বাবাকে মোটা অঙ্কের পণ গুনতে হতো। সেই জন্যই পিতা, গল্পকথক এখানে লেখক বলেছেন যে কন্যার বয়স সবুর করছিল না। পিতা সবুর করতে চাইলে কী হবে, কন্যার বয়স আসলে সবুর করছিল না, বয়সটা দিন দিন বেড়েই যাচ্ছিল। এই অবস্থায় আমরা দেখি যে অনুপম, যে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা একজন শিক্ষিত যুবক, কিন্তু আমরা তাকে দেখি যে কিছুটা ব্যক্তিত্বহীন, তার নিজস্ব কোনো চিন্তা চেতনা নেই। তার পরিবার এবং গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, গল্পকথক নিজেই বলেছেন যে ঘরে হচ্ছে মা আর বাহিরে হচ্ছে মামা, এই দুই ব্যতীত তার নিজস্ব কোনো চিন্তা চেতনা তার ভিতরে ছিল না। সেজন্য তার বিয়ে করতে যাওয়া, কনে দেখা, কনে তার পছন্দ হয়েছে কিনা, এই সমস্ত ব্যাপারেও তার কোনো অবদান ছিল না। অর্থাৎ পরিবার থেকেই তাকে যেভাবে বলা হয়েছে সেটাই তিনি মেনে নিয়েছিলেন, যদিও বা সে আধুনিককালের শিক্ষিত একজন পুরুষ ছিলেন। তাহলে আমরা দেখি এর পরের অংশে কি আলোচনা করা যায়। আমরা আগেই কথাগুলো বলেছি যে গল্পের প্রধান পুরুষ চরিত্র অনুপমের মামার অসদাচরণের পরিপ্রেক্ষিতে প্রতিরোধের সূচনা করেছেন কল্যাণীর পিতা শম্ভুনাথ সেন। ফলে কল্যাণীর মধ্যে দেশ চেতনায় হৃদ্য ব্যক্তিত্বেও জাগরণ ঘটেছে, যা গল্পটিকে দিয়েছে সার্থক পরিসমাপ্তি। অপরিচিতা গল্পটি রচিত হয়েছে উত্তম পুরুষে। গল্পের কথক অনুপম সে 20 শতকের দ্বিতীয় দশকের যুদ্ধ সংলগ্ন সময়ের সেই বাঙালি যুবক, যে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রি অর্জন করেও ব্যক্তিত্বহীন এবং পরিবারতন্ত্রের কাছে অসহায় পুতুল মাত্র। আমরা এই কথাটাই বলেছিলাম পূর্বে যে সে পরিবারতন্ত্রের কাছে অসহায় পুতুল মাত্র। সে তার ব্যক্তিত্বহীনতার পরিচয় দিয়েছে সর্বত্র, যার কারণে তার জীবনে এই করুণ পরিণতি বরণ করতে হয় বিয়ের আসর থেকে। পিতা শম্ভুনাথ সেন গুরু গম্ভীর প্রকৃতির একজন মানুষ, কম কথা বলতে আমরা দেখেছি গল্পে, ভাব গাম্ভীর্যতা রয়েছে তার মধ্যে, সরলতা রয়েছে। আমরা দেখি যে সেই শম্ভুনাথ সেন যে অল্প কথা বলা ব্যক্তিটা, সেই ব্যক্তিটা একসময় বিয়ের আসর থেকে বরকে উঠিয়ে দেয় এবং এই ক্ষেত্রে যে কন্যা কল্যাণীর লগ্ন ভ্রষ্ট হবে সেই ব্যাপারটিকেও তিনি তোয়াক্কা করেননি। এই কারণে অনুপমকে যখন জিজ্ঞেস করা হয় যে তোমার মামার যেই সমস্ত অভিব্যক্তি এইগুলো কি তুমিও সমর্থন করো, এবং অনুপম মাথা নেড়ে জানিয়ে দিয়েছিল যে হ্যাঁ, মামা যা বলবে সেটাই সর্বে সর্বা, এর মাঝখানে তার বলার কিছুই নেই। এই কারণেই শম্ভুনাথ সেনের যেই প্রতিবাদী রূপটা আরও তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। আমরা দেখি এরপর তার অবস্থা দেখলে মনে হয় সেজন্য মায়ের কুলের শিশু ছাড়া আর কিছু নয়। অনুপমের আসল অভিভাবক তার মামা, যে কোনো বিষয়ে মামার সিদ্ধান্তের বাইরে তার নিজস্ব কোনো অভিমত নেই। তার চরম প্রকাশ ঘটেছে কোথায়? বিয়ের আসরে। আমরা জানি, আমরা আগে বলেছি যে বিয়ের আসর থেকে শম্ভুনাথ সেন তাকে বিদায় করে দিয়েছে এবং বরযাত্রীদেরকে আপ্যায়ন করার পর এই ব্যাপারটাকে সবচেয়ে বেশি নাড়া দিচ্ছে বরপক্ষের লোকজনকে, যে লোকটা কন্যাকে দিল না, তার উপর সকলকে সে কী করেছে, অপমান অপদস্থ না করে সসম্মানে তাদেরকে আপ্যায়ন করে খাইয়ে দাইয়ে তারপর তাদেরকে বিদায় করে দিয়েছে। আমরা দেখি বিয়ের দিন তার মামা একজন শেকরাকে নিয়ে হাজির হন, যেখানে গোলযোগটা বাঁধে। মামা কী করেন, একজন শেকরাকে নিয়ে হাজির হন এবং কনের পিতার দেওয়া গহনাগুলোকে সব দিক থেকে ঠিক আছে কিনা তা যাচাই করে নিতে চান। শম্ভুনাথ সেন অনুপমের সিদ্ধান্ত জানতে চাইলে সে যখন মামার সিদ্ধান্তকে সমর্থন করে, তখন তিনি বিয়ের আসরে বসা কন্যার শরীর থেকে গহনাগুলো খুলে এনে যাচাই করতে দেন। পিতাকে বলছে যে গহনাগুলো সঠিক আছে কিনা, সেগুলো কন্যার গায়ে থেকে
যেগুলো কন্যা পরিধান করেছে গহনাগুলো, সেগুলোকে খুলে এনে শেকরাকে দিয়ে পরীক্ষা করিয়ে মাপ যোগ করে নেবে। এহেন অপমানকে আর সহ্য করতে না পেরে এই সহজ সরল প্রকৃতির গুরু গম্ভীর প্রকৃতির এই শম্ভুনাথ সেনও প্রতিবাদী হয়ে উঠতে বাধ্য হয়। যৌতুক নিয়ে নারীর চরম অবমাননাকর ঘটনায় শম্ভুনাথ সেন এমন ব্যক্তিত্বহীন বরের হাতে কন্যা সম্প্রদানে অসম্মতি জানিয়ে আপ্যায়নের পর বরযাত্রীদের বিদায় করে দেন। এই কথাটা আমি আগে বলে দিয়েছি তোমাদেরকে। এটি গল্পের শীর্ষ মুহূর্ত। আমরা এখানেই আছে গল্পের শীর্ষ মুহূর্ত। এরপর গল্পটিকে যেভাবে লেখক নিয়ে গিয়েছেন তা হচ্ছে আমাদের হৃদয়কে নাড়া দিয়ে যায়। দেখা যাচ্ছে যে অনুপম নিজের গল্প বলতে গিয়ে ব্যঙ্গার্থে জানিয়ে দিয়েছে সেই অঘটন সংগঠনের বৃত্তান্ত। অনুপম নিজেই কিন্তু সেই গল্পকথক অনুপম, আমরা জানি সে নিজেই কিন্তু ব্যঙ্গার্থকভাবে এই গল্পটিকে তার জীবনে ঘটে যাওয়া এই ঘটনাটিকে সে এখানে উপস্থাপন করার চেষ্টা করেছেন। বিয়ের লগ্ন অর্থাৎ শুভ সময় যখন প্রস্তুত, তখন কন্যার লগ্ন ভ্রষ্ট হওয়ার লৌকিকতাকে উপেক্ষা করে শম্ভুনাথ সেনের নির্বিকার অথচ বলিষ্ঠ প্রত্যাখ্যান এক নতুন সময়ের আবির্ভাবকে ইঙ্গিতময় করে তুলেছে। কর্মীর ভূমিকায় বলিষ্ঠ ব্যক্তিত্বের জাগরণের মধ্য দিয়ে গল্পের শেষাংশ কল্যাণীর সূচি শুভ্র আত্মপ্রকাশ তারই উজ্জ্বল সংকেত। এখানে আরেকটু দেখি, অপরিচিতা মনস্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবক অনুপমের অকপটে, এটা অকপট হবে, অপরাধ শিকারের গল্প। তার আত্মবিবৃতির সূত্র ধরেই অসামান্য হয়ে উঠেছে এই গল্পের কেন্দ্রীয় নারী চরিত্র কল্যাণী। গল্পটি ভবিষ্যতের নতুন নারীর আগমনের ইঙ্গিত বহন করে। আমরা দেখি যে যখন হচ্ছে তাদেরকে বিয়ের আসর থেকে উঠিয়ে দেয়, কন্যার লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে এই ব্যাপারটিকে তিনি মাথায় না নিয়ে তিনি তার এই প্রতিবাদী যে রূপটা সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিতে চান, সেই ব্যাপারটাকেই চমৎকারভাবে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আমরা এই পর্যন্ত আলোচনা করেছি যে কল্যাণীর বিয়ের আসর থেকে অনুপমকে বরযাত্রীদেরকে বিদায় করে দেয়। তাহলে আমরা যে জিনিসটা একটু বেশি লক্ষ্য করতে পারবো যে কল্যাণীকে লগ্নভ্রষ্ট হবে এই ব্যাপারটি তিনি চিন্তা করেননি। এই ব্যাপারটিকে চিন্তা না করে তিনি কি করেছেন, সমাজকে দেখিয়ে দিতে চেয়েছেন এবং সেখানে তাকে সঙ্গ দিয়েছে কে, তার কন্যা। সেই কন্যা কল্যাণী সে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। সে বাবার এই মতামতটাকে সমর্থন করে সে নিজে আর কোনোদিন বিয়েই করবে না বলে পণ করেছে। এরপরের গল্পটা আমরা জানি যে অনুপম দীর্ঘদিন এই অপমান বোধ সহ্য করতে পারেনি, তার পরিবারও সহ্য করতে পারেনি, মামা সহজভাবে মেনে নিতে চায়নি এই ব্যাপারটিকে। কিন্তু কি আর করা, সমাজ ব্যবস্থা এইটার আর কোনো পরিত্রাণ তারা করে উঠতে পারেনি। কিন্তু এক পর্যায়ে তারা হয়তো বা ভেবেছিল যে কন্যা লগ্ন ভ্রষ্ট হয়েছে, সেই কন্যাকে কোথায় তারা পাত্রস্থ করবে, দেখা যাক, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের প্রশ্ন উত্থাপন করেছিল। কিন্তু আমরা আগেই বলেছি যে কল্যাণী সে এইগুলাকে কোনো তোয়াক্কা না করেই সে এর প্রতিবাদ করেছে। সে বিয়ে করবে না বলে, জীবনে বিয়ে করবে না বলে পণ করেছে। এরপর আমরা দেখি যে গল্পের আরেকটা ক্লাইম্যাক্স তৈরি হয়, যেখানে হচ্ছে যে কাশিতে যাওয়ার সময় অনেক দিন পর অনুপমের মাকে নিয়ে অনুপম কাশিতে যাচ্ছিল, তখন হচ্ছে ট্রেনে আবার তাদের দেখা হয়। সে হঠাৎ রেলগাড়িতে দেখা হয়। সে রেলগাড়িতে আর কতগুলো ছেলে মেয়ের সাথে অপরিচিতাও ছিল। কিন্তু যদিও অনুপম কখনোই অপরিচিতা অর্থাৎ আমাদের এই কল্যাণীকে কখনোই সে চোখে দেখেনি কিংবা কোনো চিত্রপটেও দেখেনি, কিন্তু তারপরেও তার ভিতরে এক ধরনের অনুভূতি কাজ করছিল যে এই গলাটা, যে গলার সুর তার কাছে অতি পরিচিত মনে হচ্ছে, যে হৃদয়ের টান সেটা সে অনুভব করতে পারছে। সে এক পর্যায়ে দেখতে পায় যে প্রচণ্ড যাত্রী থাকার দরুন অনুপম, এবং আমরা আগে বলেছি অনুপম কিছুটা পুতুল সদৃশ একজন যুবক, সে খুব একটা প্রতিরোধ কোথাও করতে পারেনি কিংবা নিজের অবস্থানটা সেইভাবে তৈরি করতে পারেনি। সেজন্য আমরা যখন দেখি
রেলগাড়িতে তাদের কাটা সিটে তারা যখন তার মাকে নিয়ে বসতে পারছে না, তাদেরকে বের করে দিচ্ছে, তখন সেখানে আবার প্রতিবাদ জানা এই কল্যাণী তাদেরকে বলে যে এই গাড়িতে আসুন, এখানে জায়গা আছে, এই যে এইখানে আসুন, এখানে জায়গা আছে। এই যে সুরটা তার কানে জঙ্কৃত হচ্ছে মধুর বীণার সুরের মতো, সেই সুরটা তার কানের মধ্যে বাজতেছিল। এক পর্যায়ে তারা ওই কল্যাণীর ট্রেনে উঠে এবং আবার একটা গোলযোগ হয়, কোনো এক বড় কর্তা এসে তাদেরকে নামিয়ে দিতে চায়, সেখানেও প্রতিবাদ করে হচ্ছে আমাদের এই কল্যাণী। তারপর অনেক গল্পগুজব হয়, কিন্তু আমরা জানি যে কল্যাণীর মাও কিছুটা মানে এমন মানুষ যে নিজে থেকেই যেচে গিয়ে কারোর সাথে পরিচিত হতে পারে না, কিন্তু তারপরেও তারও কেমন জানি এক ধরনের আগ্রহ কাজ করছিল যে কল্যাণীর সাথে পরিচিত হওয়ার জন্য। এবং এক পর্যায়ে কি করে তার নিজের লজ্জা শরমটাকে ভেঙে এক পর্যায়ে কল্যাণীর মা অনুপমের মা কল্যাণীকে জিজ্ঞেস করে তোমার নাম কি। তখন সে যখন বলে যে তার নাম এইখানকারই তার নাম হচ্ছে কল্যাণী এবং এইখানেই থাকে, তাদের বাস জায়গার নাম বলাতে, এবং জিজ্ঞেস করে তোমার বাবার নাম কি। যখন জানতে পারে যে তার পিতা হচ্ছে শম্ভুনাথ সেন, তখন আর তার মা এবং অনুপমের বুঝতে বাকি থাকে না, এই হচ্ছে সেই কল্যাণী যার সাথে তার শুভ পরিণয়ের কথা ছিল, যাকে বিয়ে করার জন্য সে বর সেজে সেখানে গিয়েছিল। কিন্তু তার মামা এবং পরিবারতন্ত্রের কাছে সেই অনুপম হার মেনে কীভাবে অপদস্থ হয়ে ফিরে আসতে হয়েছিল, সেই গল্পটি তাদের স্মৃতিতে নাড়া দেয়। এবং এরপর অনুপম অনেকবার চেষ্টা করেছে, কল্যাণীর কাছে গিয়েছে, কল্যাণীর বাবাকে বুঝিয়েছে, শুনিয়েছে, কল্যাণীর বাবা রাজি হয়েছে, কিন্তু রাজি হয়নি একজন, সেটা হচ্ছে আমাদের এই অপরিচিতা। সেই অপরিচিতা তার কাছে অপরিচিতাই রয়ে গেল। অপরিচিতাকে সে আর ভুলতে পারেনি, অনেক অনুনয় বিনয় করেছে আবার বিয়ে করার জন্য, কিন্তু কল্যাণী তার সেই প্রতিবাদী রূপ সে জানিয়ে দিয়েছে যে সে আর কখনোই বিয়ে করবে না। তাদের এই পাহাড়ের পাদদেশে একটা মেয়েদের স্কুল করেছে, সেখানে মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করেছে, দেশমাতৃকার প্রেমে উদ্বুদ্ধ হয়ে সে জীবনে আর বিয়ে করেনি এবং অনুপমকেও সে ফিরিয়ে দিয়েছে। কিন্তু অনুপম বারবার সেখানে ছুটে গিয়েছে এবং তার সাথে মিশেছে, তার সাথে বলেছে, শেষ পর্যন্ত তার আর বিয়ে হয়নি। এখানে আমাদের গল্পটা শেষ। আমরা গল্পটার এখানেই পরিসমাপ্তি টেনেছি, লেখকও টেনেছেন এখানে। তাহলে আমরা এই গল্পটি থেকে বুঝতে পারি যে সমাজ ব্যবস্থায় একজন ব্যক্তিত্বহীন পুরুষ অনুপম শিক্ষিত হওয়া সত্ত্বেও পরিবারতন্ত্রের কাছে সে যাতাকলে পিষ্ট। পরিবারতন্ত্রের কারণে সে কখনোই তার নিজস্বতা, স্বকীয়তা, বৈশিষ্ট্যে সে উদ্ভাসিত হতে পারেনি। তার এইহেন অবস্থার পরিপ্রেক্ষিতে তার জীবনে এই করুণ পরিণতি বরণ করতে হয় এবং লগ্ন ভ্রষ্ট হতে হয়। বিয়ের আসর থেকে পৃথিবীতে, গল্পকথক বলেছে, পৃথিবীতে এমন ঘটনা আর কারো জীবনে ঘটেছে কিনা তিনি নিজে সন্দিহান, কিন্তু তার জীবনে এরকম দুর্বিষহ এই ঘটনাটি ঘটেছে এবং সেই ঘটনাটি তিনি ব্যঙ্গাত্মকভাবে এখানে উপস্থাপন করেছেন। এবং এইখানে লেখক, আমরা পূর্বেই বলেছিলাম যে এখানে লেখক যে বিষয়টা অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করেছেন, সেটা হচ্ছে যে যৌতুক প্রথাটাকে শুধু কেবলমাত্র নারী নয়, নারী পুরুষ উভয়ে মিলে এটার যে প্রতিবাদ করা, সেটাই যেন এখানে রবীন্দ্রনাথ ঠাকুর দেখাতে চেয়েছেন, নারী পুরুষ। এবং অনুপম সেই ব্যাপারটাকে যে ভালোভাবে দেখেনি, সেটাও যেন এখানে প্রকাশিত হয়েছে। এবং পিতা শম্ভুনাথ সেনের যে বলিষ্ঠ প্রতিবাদ, এবং সেখানে কন্যা কল্যাণী সেটাকে আরও বেশি জাগ্রত করে দিয়েছে, সেটাকে আরও বেশি তাকে সমর্থন দিয়েছে, তাকে পুক্ত করে দিয়েছে। এই ছিল আমাদের আজকের অপরিচিতা গল্পটি। আমরা তাহলে এই গল্পটি থেকে আমরা যে মোরালিটি অফ দ্য লেসন যেটা বলতে পারি, যে যৌতুক প্রথার বিরুদ্ধে সমাজ, রাষ্ট্রে নারী পুরুষের সম্মিলিত যে প্রতিবাদ, সেই প্রতিবাদে আমরা এখানে এই অপরিচিতা গল্পে দেখতে পাই। সেটা রবীন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত চমৎকারভাবে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তাহলে আমরা
এই গল্পের কিছু অল্প কিছু শব্দার্থ, জটিল কিছু শব্দার্থ যেগুলো একটু বুঝতে অসুবিধা হয়, আমরা কিছু শব্দার্থ এখানে নির্ধারণ করেছি তোমাদের জন্য। দেখো, যেমন গদগদ, গদগদ মানে আহ্লাদে আটকানা, ভাব বা আবেগপূর্ণ, আমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছি। তক্তপোষ, তক্তপোষ মানে কাঠের তৈরি খাট বা চৌকি। আচমকা, হঠাৎ বা সহসা। আচমকা, আচমকা কথাটি আমরা নিশ্চয়ই জানি। আচমকা হচ্ছে হঠাৎ বা সহসা। অনির্বচনীয় অর্থাৎ বোঝা যায় না এমন। তারপরে দেখি উদ্ভাসিত, আলোকিত, উজ্জ্বল, আমরা যেটাই বলি না কেন। সর্বনাশ, ভয়ানক, বিপদ। বিদ্রূপ, ব্যঙ্গ, ঠাট্টা, উপহাস। এরপর রয়েছে ঝঞ্ঝাট, ঝামেলা। নির্জীব হচ্ছে দুর্বল, জীবনের শক্তি কমে গেছে এমন। এই কয়টা শব্দার্থ আমরা দিয়েছি, বাকিগুলো তোমরা তোমাদের টেক্সট বই থেকে আলোচনা করে নিবে, তোমরা একটু পড়ে নিবে, অনেকগুলো শব্দার্থ রয়েছে। আমরা এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা উক্তি এখানে তোমাদের জন্য দিয়েছি। অনেক পুরো টেক্সটটাই তোমরা একটু পড়বে। আমি গল্পটার সামারিটা বলে দিয়েছি, মূল ভাবটা বলে দিয়েছি। তোমরা গল্পের প্রতিটা লাইন পড়বে, সেখান থেকে তোমাদের নৈর্ব্যক্তিক প্রশ্ন হবে। নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাদেরকে গল্পের প্রতিটা লাইন বাই লাইন পড়তে হবে, নয়তো হচ্ছে তোমরা সঠিকভাবে সমস্ত নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর দিতে পারবে না। এই শব্দার্থগুলোও নৈর্ব্যক্তিক হিসেবে আসে এবং লেখকের জীবনী আমরা আগে যে আলোচনা করেছি সেই জীবনী থেকেও অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমরা মনে রাখবে, মাথায় রাখবে। আমরা এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ উক্তি এখানে দিয়েছি। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুণের হিসাবে, তবু ইহার একটু বিশেষ মূল্য আছে। ওই আগেই লেখক গল্পকথক যখন শুরু করেছে যে তার বয়স, আজ তার বয়স 27 মাত্র, এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে না গুণের হিসেবে বড়, তবু ইহার একটা বিশেষ মূল্য আছে। এই লাইনগুলো কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে অনেক সময় আসে পরীক্ষায়, আমরা দেখেছি। এই লাইনগুলো এসেছে বিভিন্ন বোর্ড প্রশ্ন, তোমরা আলোচনা করে দেখবে যে এই লাইনগুলো বিভিন্ন বোর্ডে এসেছে এবং এগুলো তোমরা আলোচনা করবে, আলোচনা করছো। আমি এটা নিয়ে একটু আলোচনা করি যে এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুণের হিসাবে বড়, তবু ইহার একটু বিশেষ মূল্য আছে। অর্থাৎ এই 27 বছরের জীবনটা একেবারেই সংক্ষেপ নয়, আবার একেবারে তুচ্ছও বলা যাবে না। লেখক বলেছেন ছোটকে যারা সামান্য বলে ভুল না করেন তারাই কেবল এই গল্পটার মর্মার্থটা বুঝবেন। অর্থাৎ আমরা জানি ছোট গল্পে জীবনের একটা খণ্ডাংশের বর্ণনা দেওয়া হয়। ছোট গল্পে বিশাল পরিব্যাপ্তি থাকে না, একটা জীবনের খণ্ডাংশ বর্ণনা দেওয়া হয়। এখানেও লেখক এই জীবনটা, তার এই 27 বছরের জীবনটাকে বলেছেন যে এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে না গুণের হিসেবে, তবু ইহার একটা বিশেষ মূল্য আছে। আমরা দ্বিতীয় লাইনটা দেখি। ছোটকে যারা সামান্য বলিয়া ভুল করেন না তাহারা ইহার রস বুঝিবেন। এর আগে আমি বলেছিলাম যে তার এই যে জীবনে ঘটে যাওয়া এই ঘটনাটিকে, ছোট্ট একটি ঘটনা, সেটাকে লেখক বলেছেন যে এই ছোট্ট ঘটনাটিকে আপনারা যদি সামান্য বলে যদি না ভুল করে থাকেন তাহলে এর রসটা নিশ্চয়ই আপনারা উপলব্ধি করতে পারবেন। শিক্ষার্থীরা, আমরা অবশ্যই এর রসটা উপলব্ধি করতে অবশ্যই পেরেছি। 3 নাম্বার, আর শিশুকালে আমি কুলে কুলে মানুষ বোধ করি, সেই জন্য শেষ পর্যন্ত আমার পুরাপুরি বয়সই হইল না। অর্থাৎ এখানে অনুপমের ব্যক্তিত্বহীনতাকে এখানে ফুটিয়ে তোলেছে এবং তার চেহারার যে একটা মাকাল ফল সদৃশ্য ছিল সেটাকে বর্ণনা করা হয়েছে। এবং তার আমরা দেখেছি গল্পকথক বলেছে যে তার শিক্ষাগুরুরা, তার শিক্ষকেরা ক্লাসে তাকে নানানভাবে অপমান অপদস্থ করতে দেখেছি এবং তাকে মাকাল ফল বলে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেও দেখেছি। কেননা মাকাল ফল দেখতে বাহিরে খুবই সুন্দর কিন্তু ভিতরে কুৎসিত। তাকে আমরা গল্পের মধ্যে দেখেছি যে তার শিক্ষকেরা তাকে মাকাল ফল হিসেবেও বলেছে। এই যে আমরা 4 নাম্বারটা দেখি। ছেলেবেলায় আমার সুন্দর, এখানে সুন্দর হবে, চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রুপ করিবার সুযোগ পেয়েছিলেন। এখানে দেখো শিক্ষার্থীরা শিমুল ফুল বলেছে। শিমুল ফুল মাকাল ফল কেন বলেছে? শিমুল ফুলটাও দেখতে বড় কিন্তু এটার কোনো গন্ধ নেই, অনেক বড় বিশাল আকৃতি, দেখতেও সুন্দর কিন্তু আর কোনো গন্ধ নেই। আবার মাকাল ফল দেখতে খুবই চকচকে লাল টকটকে কিন্তু আর ভিতরটা কুৎসিত কালো। এই জন্য এই বর্ণনাটা দেওয়া হয়েছে। 5 নাম্বার,
এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল। অর্থাৎ শম্ভুনাথ সেন সম্পর্কে বলা হয়েছে, শম্ভুনাথ সেন এর পরিবারে একসময় বেশ জৌলস ছিল, অভাব অনটন ছিল না, লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল। অর্থাৎ তার সংসারে অর্থবৃত্তির দিক থেকে কোনো অংশে কারো চেয়ে কম ছিল না। কিন্তু কালের বিবর্তনে তাদের পরিবারের সেই বেহাল অবস্থা শুরু হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তীতে যখন দেখি যে অনুপম এবং কল্যাণীর সাথে বিবাহ ঠিক হয়, তখনকার অবস্থা অতটা শম্ভুনাথ সেনের ভালো ছিল না। এই কারণেই এই কথাটা বলা হয়েছে যে এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল এবং সামান্য যতটুকুই ছিল সেটাও একমাত্র কন্যার ভাগ্যেই যাবে, সেটাও আর কম কিসে। 6 নম্বর আমরা শেষ যে উক্তিটা নিয়েছি, সেই বিবাহ ভাঙার পর হইতে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করেছে। অর্থাৎ কল্যাণী আর বিয়ে করবে না যে পণ করেছে এবং পরবর্তীতে সে মেয়েদের শিক্ষা দেওয়ার জন্য যে ব্রত গ্রহণ করেছে, দেশপ্রেম আমরা আগে বলেছি, দেশমাতৃকার প্রেমে সে উদ্বুদ্ধ হয়ে দেশকে ভালোবেসে নারী শিক্ষাকে আরও প্রসারিত করার জন্য সে নারী শিক্ষা ব্রত গ্রহণ করে এবং অনুপম এর পরবর্তী আবার যে বিয়ের প্রস্তাব সেটাকে সে প্রত্যাখ্যান করেছে। আমরা তাহলে এই গল্পটাতে আমরা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি। শিক্ষার্থীরা আশা করি তোমরা উপকৃত হবে এই গল্পটি থেকে। অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত ছোট গল্প, সেই গল্পটি আমরা তোমাদের জন্য আলোচনা করেছি। সকলেই ভালো থাকবে আশা করি। এই গল্পটিতে আমাদের যে ক্লাসটা আমরা তোমাদের জন্য নিয়েছি সেটা তোমাদের উপকৃত হবে, তোমাদের উপকার হবে। এখান থেকে তোমরা যতটুকু নিতে পেরেছ সেটা তোমাদের টেক্সটটা তোমরা খুলে সমস্ত গল্পটা পড়ে নিবে। আমি আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তোমাদের পরীক্ষায় যে বিষয়গুলো আসে আমরা আলোচনা করেছি, এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা একটু ভিন্ন কালার দিয়ে দিয়েছি। রবীন্দ্রনাথের জন্ম, মৃত্যু, নোবেল পুরস্কার, তার লেখা, বিভিন্ন সাহিত্যকর্ম, জন্ম তারিখ, মৃত্যু তারিখ, পিতার নাম, দাদার নাম, মায়ের নাম, কোন পরিবারে জন্ম, কত সালে মৃত্যু, কত সালে জন্ম, বাংলা তারিখ, বাংলা সাল, এই ব্যাপারগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। জীবনী থেকে এই প্রশ্নগুলো প্রায় রবীন্দ্রনাথ একজন গুরুত্বপূর্ণ লেখক, তার থেকে এই জিনিসগুলো আসে। সেজন্য তোমরা এই জিনিসগুলো একটু ভালোভাবে খেয়াল করবে। তোমাদের টেক্সট বইটা খুলে তোমরা গল্পটা পড়ে নিবে, লাইন বাই লাইন পড়ে নিবে, নয়তো তোমাদের নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর দিতে একটু কঠিন হয়ে যাবে। তাহলে আবারও সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আমার এই আজকের অনলাইন ক্লাস এখানেই আমি শেষ করতে চাচ্ছি। সকলেই ভালো থাকবে, সকলের সুস্বাস্থ্য, সুন্দর ও দীর্ঘায়ু কামনা করি। আমাদের করোনার এই পরিস্থিতিতে সকলেই ঘরে থাকবে। নেত্রকোনা সরকারি কলেজ কর্তৃক এই অনলাইন ক্লাস পরিচালিত হচ্ছে এবং এটা ধারাবাহিকতা বজায় রাখবে আশা করি। এবং তোমাদের উপকারার্থে নেত্রকোনা সরকারি কলেজ এই আয়োজনটা করেছে। সকলেই ভালো থাকবে, ঘরে থাকবে, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।